আমাদের প্রস্তুতি নামক ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার যে সমস্ত সিলেবাস রয়েছে এবং যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই প্রতিটা বিষয়ের প্রতিটি অধ্যায় ভিত্তিক ক্লাস শুরু হয়েছে। অঙ্কের অনুপাত সমানুপাত চ্যাপ্টার চলছে এবং জিকে বা জেনারেল অ্যাওয়ারনেসের যে টপিকগুলো রয়েছে তার মধ্যে ভূগোল বিভাগের এই প্রথম চ্যাপ্টার, যেটা গ্রহরূপে পৃথিবী, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশ কিছু কিন্তু প্রশ্ন এসে থাকে। আমি পুরো প্রথমে চ্যাপ্টার ওয়াইজ পড়িয়ে দেব, তারপর সেখান থেকে বিভিন্ন পিওয়াইকিউ বা আসন্ন পরীক্ষায় আসতে পারে যেগুলো যেগুলো আমার কাছে মনে হচ্ছে সেগুলো প্র্যাকটিস সেট করিয়ে দেবো। দেখো, গ্রহরূপে পৃথিবী, এখানে মহাবিশ্ব থেকে শুরু করে যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো পর্যন্ত যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। পৃথিবী যেহেতু অনেক বড়, তো এইটাকে নিয়ে আমার খুব একটা বেশি জানার দরকার নয়। কারণ হচ্ছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে, যেসব প্রশ্নগুলো, আমি সেই সমস্ত প্রশ্নগুলোকেই রেখেছি এবং তার সাথে সাথে কিছু কিছু আরও এক্সট্রা জিনিস আমি অ্যাড করেছি। দেখো, এই চ্যাপ্টারটা কভার করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে মহাবিশ্ব সম্পর্কে। বেশি নয়, মহাবিশ্ব তো অনেক বড় জিনিস, আমার এত জানার প্রয়োজন নেই। জানতে হবে মহাবিশ্ব কি, ছায়াপথ কি, তারপর আসবো সৌরজগৎ কি। ম্যাক্সিমাম ছেলেরা এখান থেকে প্রশ্ন শুরু করে দেয়, সৌরজগৎ থেকে স্টার্ট করে এই চ্যাপ্টার, কিন্তু এখান থেকে কিন্তু এই কিছু প্রশ্নগুলো কিন্তু তাদের কাছে অধরা থেকে গেল। সুতরাং এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। তাই আমি এই চ্যাপ্টারটা টোটালি কিভাবে কমপ্লিট হবে সেই রকম আমি একটা রোডম্যাপ তৈরি করেছি। তোমরা যদি এভাবে যাও, আশা করা যায় এই গ্রহরূপে পৃথিবী থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমাদের কাছে অধরা থাকবে না বা উত্তর করতে পারবে না বলে আমার কিন্তু মনে হয় না। দেখো, প্রথম জানবো মহাবিশ্ব কি। দেখো, আমরা এই পৃথিবীতে বসবাস করি। পৃথিবীতে আমরা এই 6 ফুটের হাইটের আমরা মনে করি আমরা অনেক বড়, কিন্তু যদি আমরা এই মহাবিশ্বর ভিত্তিতে অ্যাঙ্গেল থেকে আমরা দেখি, আমরা একটা ক্ষুদ্র পিঁপড়ের থেকেও কিন্তু আরও অনেক ক্ষুদ্র আমরা একটা প্রাণী। আচ্ছা, মহাবিশ্ব কি প্রথমে জানবো। মহাবিশ্ব মহাবিশ্ব হচ্ছে এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি না, বা যা কিছু আবিষ্কার হয়েছে বা যা কিছু এখন আমরা আবিষ্কার করতে পারি না, সমগ্র নিয়েই কিন্তু মহাবিশ্ব। তাহলে মহাবিশ্ব বোঝা যাচ্ছে মহাবিশ্ব কিন্তু একটা অনেক বড় একটা জিনিস। মহাবিশ্ব এই 2-4 পাতার বইতে মহাবিশ্ব বর্ণনা করা যায় না। কিছু কিছু মানে বিভাগের বিজ্ঞানীরা রয়েছে যারা কিন্তু এই মহাবিশ্ব নিয়ে গবেষণা করতে করতেই তাদের জীবনটাকে শেষ করে দিয়েছে, পার করে দিয়েছে, তবুও মহাবিশ্ব সম্পর্কে সমস্ত তথ্য তারা কিন্তু আমাদের কাছে উপস্থাপন করে যেতে পারেন। তাই মহাবিশ্ব সম্পর্কে যেটুকু জানবো, যে যা কিছু আবিষ্কার করা হয়েছে বা যা কিছু আবিষ্কার করা হয়নি, সবটা নিয়েই কিন্তু মহাবিশ্ব বা এক কথায় ইউনিভার্স। এবার এখান থেকে প্রশ্ন আসছে কসমোলজি কি। দেখো, আমরা যখন উদ্ভিদবিদ্যা পড়ি তখন কি বলি? বোটানি। আচ্ছা, যখন জীববিদ্যা পড়ি তখন কি বলি? জীববিদ্যা যখন পড়ি তো জুওলজি বলি। সেরকমই বিভিন্ন বিষয় পড়তে গেলে তাদের একটা কিন্তু বিভাগ রয়েছে। সেরকমই কসমোলজি, এই ইউনিভার্স নিয়ে যারা পড়াশোনা করে বা এসব নিয়ে যারা চর্চা করে তাদেরকে বলা হয় কসমোলজি। কসমোলজিটা দুটো শব্দ থেকে এসছে। দেখো, কসমো পর্যন্ত একটা ওয়ার্ড ভাগ করো। কসমো মানে কি? বিশ্ব ব্রহ্মাণ্ড, অর্থাৎ ইউনিভার্স বা কসমস। আর লজি মানে কি? যে কোনো শব্দের শেষে যদি লজি থাকে সেটাকেও বলা হয় বিদ্যা বা ওটা একটা বিজ্ঞান। তাহলে যে বিদ্যায় বা যে বিজ্ঞানে বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে আলোচনা করা হয় বা ইউনিভার্স সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হয় কসমোলজি। এখান থেকে এমসিকিউ একটা প্রশ্ন আসতে পারে যে স্টাডি অফ ইউনিভার্স, অপশন দিয়ে দিল কসমোলজি, কসমোগনি, এরকম নানা রকম অপশন দিয়ে দিতে পারে। তাহলে আনসার হয়ে যাবে কসমোলজি। সেকেন্ড কি, এই মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হয়েছে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন রকম তারা কিন্তু মতবাদ দিয়েছে। তার মধ্যে সবথেকে বেশি যে মতবাদটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। যেটা কি দিয়েছেন? ল্যামেট্রে দিয়েছে। কি বলেছে না, মহাবিশ্বটা এই বিগ ব্যাং থিওরির মধ্য দিয়ে তিনি কিন্তু বর্ণনা করেছেন। আচ্ছা, আরও অনেক রয়েছে, বিভিন্ন স্টেট মডেল রয়েছে, এত কিছু জানার প্রয়োজন নেই। শুধু জানবো মহাবিশ্ব সৃষ্টির জন্য যে তত্ত্বটা ল্যামেট্রে দিয়েছেন সেটা কি? বিগ ব্যাং থিওরি। আচ্ছা, মহাবিশ্বের পরিধি কি? ডায়ামিটারটা কত? 10⁸ লাইট ইয়ার্স। আচ্ছা,
10 কোনো সংখ্যার ওপরে, এই 10-এর উপরে যখন 8 থাকে, এর অর্থ হলো তটা শূন্য হয়। 10⁸ মানে কি, একের পর 10টা 8টা কিন্তু শূন্য হবে, এটা হচ্ছে 10⁸। আচ্ছা, এককটা কি দিয়েছে, লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স মানে কি, লাইট, লাইট মানে কি আলো, ইয়ার্স মানে কি বছর। এক বছরে আলো যত দূর পর্যন্ত যেতে পারে সেটাকে বলা হয় 1 লাইট ইয়ার্স। আচ্ছা, তাহলে আমরা জানি যে সূর্য থেকে আলো আসে কত শূন্য মাধ্যমে, আলোর গতিবেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটা আলো আসছে, এটা 1 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে ভেবে দেখো এক দিনে, সরি, 1 বছরেতে কত দূরত্ব যাচ্ছে, সেই দূরত্বটা সমান কিন্তু 1 আলোকবর্ষ। আচ্ছা, 1 আলোকবর্ষ যদি দূরত্ব তোমরা মেজার করতে চাও, সেটার মান হচ্ছে 9.46 × 10⁻12 কিমি। 1 আলোকবর্ষ সমান কিন্তু এত দূরত্বকে বোঝায়। তাহলে মহাবিশ্ব থেকে এই 3টে পয়েন্টই করো, কসমোলজি কি, বিগ ব্যাং থিওরির প্রবক্তাকে, আর মহাবিশ্বের পরিধি কত, 10⁸ লাইট ইয়ার্স। কেমন? আচ্ছা, এরপর দেখো ছায়াপথ। মহাবিশ্ব হচ্ছে সমগ্রটা, মহাবিশ্বের ওপরে কিন্তু আর কিচ্ছু নেই। মহাবিশ্ব নিচে রয়েছে ছায়াপথ বা যেটাকে বলা হয় গ্যালাক্সি। তাহলে একটি মাত্র মহাবিশ্ব অনেকগুলো কিন্তু ছায়াপথ বা গ্যালাক্সি নিয়ে তৈরি। আচ্ছা, গ্যালাক্সিগুলো কেমন আকৃতি হয়, স্পাইরাল শেপ, এমনি এমনি করে কিন্তু গ্যালাক্সিগুলো আকৃতি হয় এক একটা গ্যালাক্সির। আচ্ছা, তাহলে আমরা কোন গ্যালাক্সিতে রয়েছি, আমরা রয়েছি কিন্তু আকাশগঙ্গা গ্যালাক্সি বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে রয়েছি। আচ্ছা, আমাদের গ্যালাক্সিটার পরে আবার একটা এরকম একটা গ্যালাক্সি রয়েছে, এরকম অসংখ্য গ্যালাক্সি রয়েছে আমাদের ইউনিভার্সে। গ্যালাক্সি রয়েছে 10⁻11। একটি ইউনিভার্সে গ্যালাক্সি রয়েছে কিন্তু 10⁻11টি, মানে কি 10⁻11 মানে হচ্ছে একের গায়ে 11টা শূন্য, এরকম গ্যালাক্সি রয়েছে। তাহলে তার মধ্যে আমরা একটি গ্যালাক্সিতে বসবাস করি, যেমন ধরো এই গ্যালাক্সিটা আমরা বসবাস করি, তার নাম হচ্ছে আকাশগঙ্গা। তার পাশেই নিকটবর্তী যে গ্যালাক্সিটা রয়েছে সেইটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আমরা যে ছায়াপথে বসবাস করি বা গ্যালাক্সিতে অবস্থান করি তার নাম কি, আকাশগঙ্গা, ইংরেজি টার্ম দিলে বলবে মিল্কি ওয়ে। আচ্ছা, তার নিকটে কি আছে, মানে অনেক তো রয়েছে, 10⁻11 গ্যালাক্সি রয়েছে আমাদের। তাহলে আমাদের যে আকাশগঙ্গা ছায়াপথের পাশেই কি আছে, সে হচ্ছে অ্যান্ড্রোমেডা। আচ্ছা, মোট ছায়াপথ বলেছি, মোট ছায়াপথ কতগুলো রয়েছে আমাদের ইউনিভার্সে, 10⁻11টি। আর প্রতিটি ছায়াপথে 10⁻11 করে কিন্তু নক্ষত্র রয়েছে। এই একটা ছায়াপথ, এরকম ছায়াপথ কতগুলো রয়েছে পুরো মহাবিশ্বে, 10⁻11টি। আচ্ছা, আর এইটির মধ্যে সূর্য ঘুরছে, এগুলোর মধ্যে সূর্য নয়, বিভিন্ন নক্ষত্রগুলো ঘুরছে। এই একটা ছায়াপথের মধ্যে নক্ষত্র রয়েছে কত, 10⁻11টি রয়েছে। তাহলে যদি বলা হয় তাহলে টোটাল মহাবিশ্বে কতগুলো নক্ষত্র রয়েছে, আমরা জানতে পারছি 10⁻11 হচ্ছে গ্যালাক্সি রয়েছে, আর একটা গ্যালাক্সিতে 10⁻11 করে রয়েছে। আমরা জানি কি, যখন এই বেসগুলো সমান হয়ে যায়, বেসটা বসে যায়, আর এই পাওয়ারে পাওয়ারে কি যোগ হয়ে 22। তাহলে যদি বলা হয় আমাদের মহাবিশ্বে কতগুলো গ্যালাক্সি রয়েছে, 10⁻11। যদি বলা হয় প্রতি গ্যালাক্সিতে কটা করে স্টার রয়েছে, 10⁻11। আর যদি বলা হয় পুরো মহাবিশ্বে কতগুলো স্টার রয়েছে, তখন কিন্তু 10⁻22। আচ্ছা, এখান থেকে হলো, হ্যাঁ, প্রথম যে গ্যালিলিও সর্বপ্রথম কিন্তু এই যে গ্যালাক্সি, এই স্পাইরাল আকারের যে গ্যালাক্সিটা সর্বপ্রথম কিন্তু কে পর্যবেক্ষণ করেছিল তার টেলিস্কোপের সাহায্যে, না গ্যালিলিও সর্বপ্রথম তার আবিষ্কৃত টেলিস্কোপের সাহায্যে সর্বপ্রথম গ্যালাক্সি কিন্তু তিনি পর্যবেক্ষণ করেছিলেন। আচ্ছা, গ্যালাক্সি থেকে আর কিছু সেরকম জানার কোনো কিছু প্রয়োজন নেই, আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকুই আমরা জানবো। আচ্ছা, এরপর আসি সৌরজগৎ। দেখো, প্রথমে তাহলে ছিল সমগ্র অংশ জুড়ে ছিল কি, মহাবিশ্ব। মহাবিশ্ব অনেকগুলো গ্যালাক্সি নিয়ে তৈরি হলো, কতগুলো গ্যালাক্সি নিয়ে তৈরি হলো, 10⁻11 গ্যালাক্সিগুলোকে নিয়ে একটি মহাবিশ্ব তৈরি হলো। এবার একটি গ্যালাক্সি কি, 10⁻11 নক্ষত্র পরিবার নিয়ে তৈরি হচ্ছে। সেই 10⁻11 নক্ষত্র পরিবারের মধ্যে আমাদের নক্ষত্র পরিবারটার নাম কি, আমাদের নক্ষত্র পরিবারের নাম হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ মানে কি, সূর্যকে কেন্দ্র করে যে সমস্ত আমাদের গ্রহগুলো ঘুরছে সেটাকে বলা হচ্ছে সৌরজগৎ। তাহলে সর্ব উপরে আছে কে,
মহাবিশ্ব, মহাবিশ্ব কি অনেকগুলো ছোট ছোট গ্যালাক্সি নিয়ে তৈরি। আমাদের ছোট বলাটা উচিত নয়, অনেক বড় বড়, কিন্তু বোঝানোর স্বার্থে তোমাদের বলছি মহাবিশ্বটা অনেক বড়। তার সেই মহাবিশ্ব তৈরি হচ্ছে অনেকগুলো গ্যালাক্সি দ্বারা, আর এক একটি গ্যালাক্সি তৈরি হচ্ছে অনেকগুলো স্টার দ্বারা। সেই স্টারের মধ্যে একটি স্টার হলো মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা ছায়াপথের একটি স্টার হলো আমাদের সান বা সূর্য। আচ্ছা, সৌরজগৎ থেকে কী কী আমরা জানবো, যে আমাদের সূর্যকেন্দ্রিক বা হেলিওসেন্ট্রিক মডেলের উপর কিন্তু আমাদের সৌরজগৎটা তৈরি হয়েছে। আচ্ছা, সূর্যকেন্দ্রিক মানে কি, আমরা ক্লাস 7-8 বইয়ে যখন পড়েছি দেখেছি সূর্যকে মাঝে রেখে তার চারিদিকে কক্ষপথে এভাবে ঘুরছে, তাহলে সূর্য তো মাঝে, তার চারপাশে সব গ্রহগুলো ঘুরছে, তাহলে সূর্যকে যখন মাঝে রেখেছে তাহলে এই মডেলটাকে কি বলবো, এই মডেলটাকে বলা হবে সূর্যকেন্দ্রিক। আচ্ছা, সূর্যকেন্দ্রিক যে সবাই আনসার করে দিবে, তখন অপশন দিয়ে দিবে যে আমাদের প্রশ্ন দিতে পারে এভাবে যে আমাদের যে সৌরজগতের গঠনটা কার মতো। অপশন এ, তখন হয়তো সূর্যকেন্দ্রিক দিলে সবাই আনসার করে দিবে, তখন অপশন দিয়ে দিল হেলিওসেন্ট্রিক, তখন কিন্তু আনসার হবে হেলিওসেন্ট্রিক। সুতরাং কিন্তু অপশন দিলে সূর্যকেন্দ্রিক দেবে না, দেবে হচ্ছে হেলিওসেন্ট্রিক। আচ্ছা, বিভিন্ন ওয়ার্ড দেখে কিন্তু বোঝা যায় এটা কোন রিলেটেড। যেমন হাইড্রো ওয়ার্ড পেয়ে যাওয়া মানে আমার চোখ কান বুঝে বুঝে নেবো যে জলকে বোঝাচ্ছে। আচ্ছা, পেডো মানে কি, মাটিকে বোঝাচ্ছে। সেরকম মাথায় রাখবে হেলিও, হেলিও মানে সূর্যকে বোঝায়, আর হেলিও মানেই সূর্য। আর সেন্ট্রিক মানে কি, সেন্টারে যে আছে তাকেই সেন্ট্রিক বলা হয়, অর্থাৎ কেন্দ্রিক। তাহলে সূর্য কেন্দ্রিক মডেল, আমাদের সৌরজগতের গঠনটা কেমন না সূর্য কেন্দ্রিক বা হেলিওসেন্ট্রিক মডেলের উপর বেসড করে কিন্তু আমাদের সোলার সিস্টেমটা রয়েছে। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পুল কি, দেখো সূর্য এখানে মাঝে রয়েছে, বিভিন্ন নক্ষত্রগুলো ঘুরছে, তাহলে ওরা কেন ঘুরবে, ওরা তো ছিটকে চলে যাওয়ার কথা। আমি যদি এই মার্কারটার ওপরে একটা দড়ি বেঁধে একটা ঢিলকে এভাবে ঘোরাই, ঢিলটা কিন্তু কি এই দিকে বরাবর ছুটে চলে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু ছুটে যেতে পারবে না। কেন? কারণ হচ্ছে এই যে দড়িটা রয়েছে, দড়িটা টেনে ধরে থাকবে। ঠিক সেরকমই সূর্য এখানে রয়েছে, সূর্যের চারিদিকে কিন্তু পৃথিবীগুলো ঘুরছে, পৃথিবী বা বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, ওরা কিন্তু চাইছে স্পর্শক বরাবর ছুটে চলে যেতে চাইছে, ট্যানজেন্ট বরাবর, কিন্তু যেতে পারছে না। কেন? কারণ সূর্য থেকে এই যে বিভিন্ন গ্রহগুলোর মধ্যে যে বলটা রয়েছে বা গ্র্যাভিটেশনাল পুলটা রয়েছে, এই যে এই বলটাকে বলা হয় কেন্দ্র বিমুখ বল, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, অর্থাৎ সেন্টিপ্রিটাল ফোর্স, এটাকে বলা সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা, এই কেন্দ্রমুখী বলটা বেশি হচ্ছে বলে এই বলটা তুচ্ছ করে কিন্তু বিভিন্ন গ্রহগুলো ঘুরতে বাধ্য হচ্ছে। যদি এই গ্রহগুলোর যদি সেন্ট্রিফিউগাল বা যদি কেন্দ্র বিমুখ বলটা বেশি হতো, তখন কিন্তু এটা ছিঁড়ে গ্রহগুলো এই স্পর্শক বরাবর ছুটে বেরিয়ে চলে যেত। আচ্ছা, আমরা জানবো যখন অ্যাস্টেরয়েড পড়বো তখন দেখবো কোনো কোনো ক্ষেত্রে এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা বেশি হয়ে যায়, যার জন্য বিভিন্ন গ্রহাণুগুলো বা অ্যাস্টেরয়েডগুলো আমাদের বিভিন্ন অরবিটে চলে আসে, যেটাকে আমরা বলা হয় কি না, যেটাকে বলা হয় উল্কা বলা হয়ে থাকে। আর পরে জানবো। তাহলে গ্র্যাভিটেশনাল পুল বোঝা গেল। সূর্য, এবার প্রশ্ন দিতে পারে যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, কেন ঘুরছে? কারণ হচ্ছে কি গ্র্যাভিটেশনাল পুল এর জন্য কিন্তু ঘুরছে, বা কেন্দ্রমুখী বলের জন্য ঘুরছে। আচ্ছা, গ্রহদের গতি, এই যে গ্রহগুলো ঘুরছে তাদের সম্পর্কে কেপলার বিভিন্ন রকম সূত্র দিয়েছেন, সম্ভবত 3টে বা 4টে সূত্র দিয়েছেন। আমার এত সূত্র জানার দরকার নেই, শুধুমাত্র এখানে প্রশ্ন দেবে যে গ্রহদের গতি সংক্রান্ত সূত্র কে বলেছেন, আনসার হয়ে যাবে কেপলার। তাহলে দেখো মহাবিশ্ব, ছায়াপথ, সৌরজগৎ এইটুকু করলেই যথেষ্ট। কারণ আমি যদি গ্রহরূপে পৃথিবী সবটা করতে যাই, আমার তাহলে গ্রহরূপে পৃথিবী পড়তেই আমার 6 মাস লেগে যাবে। সেরকম আমার ভূগোলের আরও অনেক চ্যাপ্টার রয়েছে, ইতিহাস রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, আদার্স অনেক সাবজেক্ট রয়েছে, পলিটি থেকে শুরু করে অনেক সাবজেক্ট রয়েছে। তাহলে আমাকে এত ডিপে জানার প্রয়োজন নেই। আমার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার যেগুলো মনে হয়েছে যে এগুলো আসার মতো বা এসেছে, আমি তোমার কাছে সেগুলো কিন্তু উপস্থাপন করেছি। আচ্ছা, এইটা করার জন্য আমার অনেক লেবার হয়েছে, কিন্তু তোমরা আমাকে উৎসাহ দিয়েছো বলে আমি এই কাজটা করতে আরও বেশি ইন্সপায়ার হয়েছি। আশা করব যে তোমরা আরও আমায় বেশি বেশি করে উৎসাহ দেবে, যাতে আমি তোমাদের কাছে আরও উচ্চমানের কন্টেন্ট প্রোভাইড করতে পারি। আচ্ছা, সৌরজগৎ পর্যন্ত এতটা পর্যন্ত থাক। আচ্ছা, এবার কি সৌরজগতের পর সূর্য। সূর্য কি? সূর্য আমরা জানি সমস্ত শক্তির উৎস কিন্তু সূর্য। আমরা হয়তো সূর্যকে সেরকম গুরুত্ব দিই না, কিন্তু আমরা যদি ভালোভাবে খেয়াল করি প্রতিটা কাজের ক্ষেত্রেই কিন্তু সূর্য যদি না থাকতো সেই কাজটা সংগঠিত হতো না। আমরা বিভিন্ন যে বিদ্যুৎগুলো বলছি, বিদ্যুৎ কিভাবে হচ্ছে তোমরা যদি ভালোভাবে খেয়াল করে দেখো, সূর্য কিন্তু সাহায্য করছেই করছে।
তো সুতরাং যে কোনো শক্তির ক্ষেত্রে কিন্তু সূর্য যদি না থাকতো তাহলে কিন্তু হতো না। তাহলে কি সূর্য কিন্তু সমস্ত শক্তির সূর্যই উৎস। আচ্ছা, নিউক্লিয়াস সংযোজন, এই যে সূর্য আমাদেরকে এত আলো দিচ্ছে, এত তাপ দিচ্ছে, কিভাবে হচ্ছে? ওখানে কেউ কি আগুন জ্বালাচ্ছে? না, কেউ আগুন জ্বালাচ্ছে না। ওখানে কি হয়? নিউক্লিয়াস সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন হয়। দুটো মাথায় রাখবে, একটা ফিউশন, একটা ফিশন। নিউক্লিয় সংযোজন আর নিউক্লিয় বিভাজন। আচ্ছা, নিউক্লিয় সংযোজনটা এখন মাথায় রাখো, যখন আমরা অ্যাটমিক ক্লাসে পড়বো বিভিন্ন ফিজিক্সে, তখন নিউক্লিয় সংযোজন কি জিনিস, বিয়োজন কি জিনিস আরও ভালোভাবে তোমাদের কাছে আমি বলে দেবো। নিউক্লিয় সংযোজন কি? কথাটার মধ্যে সংযোজন মানে কি? একটার সাথে একটা যোগ হচ্ছে। আর বিয়োজন মানে কি? যখন জয়েন্ট আছে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। নিউক্লিয় সংযোজন কি? আচ্ছা, আমাদের পৃথিবীতে যদি বলা হয় মৃত্তিকাতে সবচেয়ে কোন মৌল বেশি রয়েছে? অক্সিজেন। আচ্ছা, যদি বলা হয় বায়ুমণ্ডলে কোন মৌল সবচেয়ে বেশি রয়েছে? সেটা হয়ে যাবে নাইট্রোজেন। আর যদি বলা হয় মহাবিশ্বে বা সৌরজগতে বা সূর্যতে কোন গ্যাস সব থেকে বেশি রয়েছে বা মৌল সবচেয়ে বেশি রয়েছে, তখন হয়ে যাবে হাইড্রোজেন। কিন্তু ওই সূর্যতে কি হয় না, দুটো হাইড্রোজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু হিলিয়াম তৈরি হয়। এ দেখো, যুক্ত হলো না? তো যুক্ত হওয়ার জন্য কি হয়? নিউক্লিয় সংযোজন। এই যুক্ত হওয়ার জন্য দুটো হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে গিয়ে হিলিয়াম তৈরি করছে। এই যুক্ত হচ্ছে বলে এটাকে বলা হয় নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন, এবং এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে কি হিলিয়াম। এই যে এই বিক্রিয়াটার জন্য তোমরা ক্লাস 10-এ হয়তো পড়েছো, নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার আগে নিউক্লিয় বিভাজন কেন ঘটানো হয় বা এরকম কিছু একটা পড়েছো, যে তাপ, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এর জন্য। তাহলে সূর্যের এত তাপের সৃষ্টি হচ্ছে কেন? না নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয় ফিউশনের জন্য। আচ্ছা, তাহলে এইমাত্র বললাম যে সবচেয়ে বেশি আছে কি? হাইড্রোজেন সবচেয়ে বেশি রয়েছে সূর্যের মধ্যে। কত শতাংশ? 71%। দেখো, এগুলো 71%, এগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম কিন্তু দেয়া থাকে। এটা আমি সোর্স নিয়েছি ম্যাক্সিমামটাই লুসেন্ট থেকে এবং রেলওয়ে চ্যালেঞ্জার থেকে, এবং আমি উইকিপিডিয়া থেকে কিন্তু সোর্স সংগ্রহ করে কিন্তু আমি এই কন্টেন্টটা বানিয়েছি। আচ্ছা, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম কিন্তু থাকতে পারে, স্ট্যাটিস্টিক্স নানা রকম তার মধ্যে দিতে পারে, কিন্তু আমি যেটা রেখেছি 71। তবে 71 মানে এই নয় যে 71 আমার এখানে দেওয়া আছে ওখানে 40 হয়ে যাবে, তা নয়। হলে 71 বা 72 বা 73 মধ্যেই থাকবে। আচ্ছা, 71% হাইড্রোজেন রয়েছে। হিলিয়াম রয়েছে কত? না 26.5%, এবং আরও অন্যান্য যে সমস্ত মৌল সেগুলো রয়েছে 2.5%। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সূর্যতে সবচেয়ে কোন গ্যাসের পরিমাণ বেশি রয়েছে? হাইড্রোজেন। যদি বলে সূর্যতে সবচেয়ে গ্যাসটার যে রয়েছে 2 নম্বরে কোন গ্যাসের প্রাধান্য সবচেয়ে বেশি রয়েছে? 2 নম্বরে দ্বিতীয় স্থানে রয়েছে হিলিয়াম। আচ্ছা, আমরা জানি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিন্তু প্রায় 15 কোটি কিমি। আমরা পড়েছি ছোটবেলায় যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিমি, কিন্তু সর্বদা কিন্তু এটা সমান হয় না। আচ্ছা, গড়, তোমাদের যখন অঙ্কের গড়ের চ্যাপ্টার শেখাবো তখন গড় জিনিসটা কি বুঝতে পেরে যাবে। গড় মানে কি? একটা হলো বেশি, একটা কম, সে দুটোকে ব্যালেন্স করার জন্য একটা যে সাম্যাবস্থায় নিয়ে আসা হলো সেটা কি বলা হয়? গড় বা এভারেজ। আচ্ছা, তাহলে গড় দূরত্ব 15 কোটি কিমি, কিন্তু সবসময় 15 কোটি কিমি থাকে না। কখনো কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হয়ে যায়, কখনো কখনো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি হয়ে যায়। কেন হয়? দেখো, সূর্য যেহেতু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে সূর্যের থেকে ধরো এখান থেকে দূরত্ব যতটা হচ্ছে, এখানে সূর্য রয়েছে আর ধরো এখানে পৃথিবী রয়েছে, এই দূরত্বটা যতটা রয়েছে নিশ্চয়ই যখন এই পজিশনে আসবে নিশ্চয়ই সেই দূরত্বটা এক হবে না, বা এই পজিশনে যখন আসবে বা এই পজিশনে যখন আসবে দূরত্ব এক হবে না। কারণ উপবৃত্তাকার, যদি বৃত্তাকার হতো কেন্দ্র মাঝে থাকলে তার সমস্ত ব্যাসার্ধের দৈর্ঘ্য কিন্তু সমান হতো। যেহেতু উপবৃত্তাকার, তখন কি এখানে যদি থাকে এই দূরত্বটা আর এই দূরত্বটা কি এক হবে? কখনোই হবে না। সুতরাং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিন্তু সমান থাকে না, কখনো কম হয়ে যায়, কখনো বেশি হয়ে যায়। কমটা কখন হয়? না 3 জানুয়ারি বা 3রা জানুয়ারি। হ্যাঁ, তখন দূরত্ব কত হয়? না 14,70,00,000। কত হয়? হ্যাঁ, 14,70,00,000, যেটাকে বলা হয় অনুসুর। আর 4ঠা জুলাই কত হয়? না 15,20,20,00,000 কিমি, যেটাকে বলা হয় অপসুর। আচ্ছা, অপসুর আর অনুসুরটা গুলিয়ে যায়, কিভাবে মাথায় রাখবে? দেখো, অনু মানে কি? আমার কাছে বা আমার পক্ষে। প্রতি মানে কি? বলে না সে প্রতিকূলে আছে, আমার প্রতিকূলে মানে আমার বিরুদ্ধে আছে, মানে আমার থেকে দূরে আছে। তাহলে অনুকূল মানে কাছে থাকবে, আর প্রতিকূল মানে হচ্ছে পরে থাকবে। আচ্ছা, ডেটগুলো কিভাবে মাথায় রাখবো? দেখো, 3 তারিখ 4 তারিখ, প্রথমে আছে অনুকূল, তারপর প্রতিকূল, 3 তারিখ 4 তারিখ। আচ্ছা, মান্থগুলো কি মাথায় রাখবো? দেখো, জানুয়ারি যে আর এটা জুলাইয়ের যে, দুটোই যে। তাহলে যদি বলে অনুসুর অবস্থান কবে হয়? 3 জানুয়ারি
আর অপসূর অবস্থান কবে হয়? 4 জুলাই। আচ্ছা, অনুসূরে কি দূরত্ব কম হয় আর অপসূরে দূরত্ব বেশি হয়। আচ্ছা, এবার এটা বোঝা গেল। পৃথিবী থেকে আমাদের পৃথিবী সূর্যর থেকে কত গুণ ছোট? 13 লক্ষ গুণ কিন্তু ছোট। এটা বিরাট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে আমাদের পৃথিবী সূর্যের থেকে কত গুণ ছোট বা আমাদের পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়, তখন আনসার হবে 13 লক্ষ গুণ। আচ্ছা, সূর্যের নিকট নক্ষত্র, যেমন তখন দেখলাম যে দুটো গ্যালাক্সির পাশে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কি? আমরা আকাশগঙ্গায় থাকি, আর আমাদের পাশের যে গ্যালাক্সিটা রয়েছে তার নাম কি? সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। সেরকম আমাদের সূর্য তো আমাদের পৃথিবী থেকে কাছে কোন নক্ষত্রটা রয়েছে? সূর্য রয়েছে। এবং তারপরে যদি বলা হয় তখন হয়ে যাবে প্রক্সিমা সেন্টাউরি। তাহলে যদি বলা হয় আমাদের পৃথিবী থেকে সবচেয়ে নিকটতম নক্ষত্রের নাম কি? অপশন দিয়ে দিল কি? সূর্য, আর একটা অপশন দিয়ে দিল প্রক্সিমা সেন্টাউরি। তাহলে কিন্তু আনসার হবে সূর্য। কিন্তু এক্ষেত্রে যদি অপশানেতে সূর্য যদি না থাকে তখন কিন্তু আমাদের প্রক্সিমা সেন্টাউরিকেই চুজ করতে হবে। আচ্ছা, এবার কি সূর্যের যে বাইরের অংশ, দেখো আমরা বায়ুমণ্ডল যদিও এখন হয়নি, বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের পরের ক্লাস আলোচনা করব। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস দেখেছি, প্রথমে টপোস্ফিয়ার, ট্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, এরকম করে ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার হ্যান করে আছে। সেরকমই সূর্য যদি এইটা ধরো সূর্যের হচ্ছে বহিঃপৃষ্ঠ বা এটা হচ্ছে সূর্য, সূর্যর একটা বাইরের এই অংশ 3টে লেয়ার আছে, এই লেয়ারটাকে বলা হবে সূর্য থেকে 3টে লেয়ার আছে, এই 3টে লেয়ার। আচ্ছা, সূর্যর প্রথমেই একবার পৃষ্ঠে যে লেয়ারটা পড়ে সেটাকে বলা হয় ফোটোস্ফিয়ার, এটাকে বলা হয় ফোটোস্ফিয়ার, এটা ফোটোস্ফিয়ার বা আলোকমণ্ডল। তারপরে আসছে ক্রোমোস্ফিয়ার, এটা ততটা জানার প্রয়োজন নেই। আর সবচেয়ে যে শেষে আছে সেটা হচ্ছে করোনা। তাহলে যদি বলে সূর্যের সবচেয়ে বাইরের স্তরটার নাম কি? করোনা। যদি বলে সূর্যের পৃষ্ঠে একেবারে প্রথম স্তরটার নাম কি? ফোটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের যেমন স্তরবিন্যাস রয়েছে সেরকম সূর্যেরও কিন্তু স্তরবিন্যাস রয়েছে। একেবারে সূর্যের বাইরের দিকে একবার প্রথম স্তরটা পড়ছে ফোটোস্ফিয়ার, তারপর ক্রোমোস্ফিয়ার, তারপর আসছে করোনা। বা আচ্ছা, এরপর কি বলছে না আলো আসতে, হ্যাঁ সূর্য থেকে আমাদের এখানে আলো আসতে সময় লাগে কত? 8 মিনিট 19 সেকেন্ড বা 20 সেকেন্ড, বিভিন্ন বই বিভিন্ন রকম দেয়। আচ্ছা, এরপর কি না নিশির সূর্যের দেশ, নিশির সূর্যের দেশ, পৃথিবীটা যেহেতু গোলাকার, তো আমরা যখন নিরক্ষরেখায় সূর্যের আলোটা পড়ছে তার অপোজিটে কিন্তু রাত হচ্ছে বা প্রতিপাদ স্থানে রাত হচ্ছে। কিন্তু যদি ধরো তো যদি এভাবে থাকে সূর্য, পৃথিবীটা হেলে আছে, তাহলে এখানটায় যদি আলো পড়ছে, এখানে দিন আছে, কিন্তু যতই পৃথিবী ঘুরুক না কেন মাথাটা তো সবসময় তার আলো পড়েই যাচ্ছে। সুতরাং সেরকম ওই উচ্চ অক্ষাংশের কিছু দেশগুলো রয়েছে, উচ্চ অক্ষাংশ বলো বা নিম্ন অক্ষাংশের কিছু দেশগুলো রয়েছে যেখানে কি সূর্য কিন্তু কখনো তাদের ডোবে না, হ্যাঁ রাত্রিবেলাতেও সূর্য দেখা যায়, সেগুলো কি বলা হয়? নিশির সূর্যের দেশ। আমরা বইয়েতে নিশির সূর্যের দেশ বলতেই পড়েছি যে নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে, কিন্তু এটা ঠিক নয়। নরওয়ের হ্যামারফেস্ট বন্দর রয়েছে, তার সাথে সাথে যেগুলো স্ক্যান্ডিনেভিয়ার দেশ রয়েছে সমস্ত দেশ, যেমন আইসল্যান্ড বলো, ফিনল্যান্ড বলো, ডেনমার্ক বলো, ওখানেও তো কিন্তু নিশির সূর্যের দেশ দেখা যায়, কিন্তু সবচেয়ে প্রমিনেন্টভাবে দেখতে গেলে আমার নরওয়ের হ্যামারফেস্ট। এবার নিশির সূর্যের দেশ বলা হয় নরওয়ে হ্যামারফেস্ট বন্দরকে, অপশান ওটা না দিয়ে যদি দিয়ে দেয় আইসল্যান্ড, তখন আইসল্যান্ড করব। যদি আইসল্যান্ডও দিল না বা নরওয়ের হ্যামারফেস্ট বন্দর দিল না, ডেনমার্ক দিল, তখন ডেনমার্ক আনসার হবে। মানে সমস্ত স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতেই কিন্তু দেখা যায়, অর্থাৎ উচ্চক্ষাংশের দেশগুলোতেই দেখা যায়। যেহেতু সবচেয়ে প্রমিনেন্ট দেখা যায় নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে, তাই নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে বলা হয় নিশির সূর্যের দেশ। আচ্ছা, মেরুজ্যোতি, মেরুজ্যোতি কি না আমরা যদিও আমি এখানে যে গ্রহগুলো রয়েছে, হ্যাঁ 8টা গ্রহের মধ্যে 7টা গ্রহকে আমি বর্ণনা করেছি, শুধুমাত্র এখানে পৃথিবীকে আমি কিন্তু বর্ণনা করিনি, কারণ এগুলো একটা ভিডিওর মধ্যে হয়ে যায় পৃথিবী এবং চাঁদ, যেহেতু আমাদের নিজস্ব গ্রহ এবং উপগ্রহ, সুতরাং ওখান থেকে এই তুলনায় বেশি প্রশ্ন আসার কথা। তো আমি চেয়েছি কি এইটার মধ্যে যদি সব কিছু ঢুকিয়ে দেওয়া হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এইটার মধ্যে এগুলোকে রেখেছি। আর পরের ক্লাসটাতে শুধুমাত্র পৃথিবী আর চাঁদকে রাখবো, তাহলেই কিন্তু গ্রহরূপে পৃথিবী শেষ হয়ে যাবে। তারপর গ্রহরূপে পৃথিবী হওয়ার পর একটু পৃথিবী নিয়ে আলোচনা অলরেডি হয়ে যাচ্ছে, তারপর আস্তে আস্তে আমরা এশিয়া মহাদেশের যদি আলোচনার কোনো বিষয় থাকে এশিয়া মহাদেশকে আলোচনা করব, তারপর ভারত হতে হতে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ, মানে আমরা কি একবারে মহাবিশ্ব থেকে স্টার্ট করবো, একবারে পশ্চিমবঙ্গের পর্যন্ত আমরা শেষ করব। আচ্ছা, এবার কি মেরুজ্যোতি, হ্যাঁ আমরা এর পরের ক্লাস আরও ভালো বুঝতে পারবে।
যখন সূর্যের উত্তরায়ণ হয়, যখন সূর্যের উত্তরায়ণ হয়ে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়, সেটা হচ্ছে 21শে জুন তারিখে, তখন কিন্তু দক্ষিণ গোলার্ধে 6 মাস কিন্তু রাত্রি থাকে। আর ঠিক একইভাবে যখন সূর্যের দক্ষিণায়ন হয় তখন অর্থাৎ 22শে ডিসেম্বর তারিখ পর্যন্ত তোমার ওই উত্তর গোলার্ধে কিন্তু 6 মাস রাত্রি থাকে। সেই সময় বায়ুটা আয়নিত অবস্থায় হয়ে যায়, আয়নিত মানে ক্যাটায়ন আয়নে ভাগ হয়ে যায়, এবং সূর্যরশ্মির সাথে কিন্তু তারা বিক্রিয়া করে এক প্রকার আলোর সৃষ্টি করে, হ্যাঁ, যেটাকে বলা হয় মেরুজ্যোতি। টিকা পড়বে না মেরুজ্যোতি কি, শুধুমাত্র মেরুজ্যোতি যখন বায়ুমণ্ডল স্তরবিন্যাস করব তখন তুমি মেরুজ্যোতি বুঝতে পেরে যাবে যে এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। মেরুজ্যোতি কি কখনো কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসবে না। আচ্ছা, মেরুজ্যোতিকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে উত্তর গোলার্ধে যে মেরুজ্যোতিটা দেখা যায় তাকে কি বলা হয়, আর দক্ষিণ গোলার্ধে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে কি বলা হয়, এখান থেকে এটা আসে। আচ্ছা, উত্তর গোলার্ধে যেটা বলা হয়, আচ্ছা মেরুজ্যোতিটা মানে কি আলোর প্রভা, তাহলে প্রভা থাকবে। আর উত্তর গোলার্ধে জানি আমরা সুমেরু, দক্ষিণ গোলার্ধে কুমেরু, তাহলে উত্তর গোলার্ধে বলবো সুমেরু প্রভা, দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা। কিন্তু এটা অপশন দেবে না, যেমন সূর্যকেন্দ্রিকে অপশন দেবে না, দিয়েছিল হেলিওসেন্ট্রিক, সেরকম এখানে দিবে অরোরা বোরিয়ালিস আর অরোরা অস্ট্রালিস। ম্যাক্সিমাম ছেলেরা গুলিয়ে ফেলে অরোরা বোরিয়ালিসটা কোনটাকে বলে, উত্তরটাকে, নাকি অরোরা অস্ট্রালিসটাকে কোনটাকে বলে। দেখো, অস্ট্রেলিয়া কিন্তু, হ্যাঁ, যদি আমরা ম্যাপ আঁকি, অস্ট্রেলিয়া কিন্তু দক্ষিণে থাকে, তাই মাথায় রাখবে দক্ষিণেরটাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। তাহলে কুমেরু প্রভা যেটাই, সেটা অরোরা অস্ট্রালিস। নিরক্ষরেখার নিচে দক্ষিণে থাকে অস্ট্রেলিয়া, তাহলে এটা হচ্ছে অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস। আর বোরিয়ালিস কি, দেখো এখানে শেষ হচ্ছে কি ইউরোপ কান্ট্রি শেষ হচ্ছে, এবং এদিক থেকে কি উত্তর আমেরিকা স্টার্ট হচ্ছে। এখানে রয়েছে বেরিং সাগর বা বেরিং প্রণালী, তাহলে কি অরোরা বোরিয়ালিস কোথায় আছে, ওপরে। তাহলে অরোরা বোরিয়ালিস পড়ে কোথায়, উত্তরেতে, বা সুমেরু প্রভাকে অরোরা বোরিয়ালিস, আর নিচে আছে অস্ট্রেলিয়া, অরোরা অস্ট্রালিস। তাহলে মেরুজ্যোতি কি বা সুমেরু প্রভা কি, কুমেরু প্রভা কি, আশা করলাম বুঝতে পেরেছো। আচ্ছা, এখান থেকে দুটো এমনি প্রশ্ন আসে যে আমাদের সৌরজগতের ছাড়াও যে আমাদের গ্যালাক্সিতে রয়েছে, গ্যালাক্সিতে সবচেয়ে বড় নক্ষত্র কি বলা হয়ে থাকে না, নিউটন স্টার বা পালসার, আর হচ্ছে কি উজ্জ্বল নক্ষত্রকে বলা হয় ডগ স্টার বা সিরিয়াস। আচ্ছা, মহাবিশ্ব, ছায়াপথ, সৌরজগৎ, সূর্য, এখানেই যথেষ্ট, আর কিছু করার প্রয়োজন নেই। আচ্ছা, এরপর আমরা জানবো গ্রহ আর নক্ষত্র। আমি গ্রহ আর নক্ষত্রের পার্থক্যে যাচ্ছি না, ওটা একবার বেসিক জিনিস, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। আমি বারবার বলছি, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো প্রয়োজন আমি সেগুলো শুধু উপস্থাপন করব। গ্রহকে নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রকে নিজস্ব আলো উত্তাপ রয়েছে। গ্রহকে দুই ভাগ করে, একটা কুলীন গ্রহ, একটা বামন গ্রহ। এবার কুলীন গ্রহ কাদেরকে বলবো, বামন গ্রহ কাদেরকে বলবো। বামন শব্দের অর্থ কি ছোট, কিন্তু সবাই বলে যে বামন গ্রহ মানে কি যেসব গ্রহের আকার ছোট তাদেরকে বামন গ্রহ বলে, আর যেসব গ্রহের আকার কিন্তু বড় তাদেরকে কুলীন গ্রহ বলে। কিন্তু এটা যথার্থ সংজ্ঞা নয়, কারণ কোনো গ্রহ বামন গ্রহ হতে গেলে তার কতটা আকার লাগবে বা আয়তন লাগবে, কোনো গ্রহ কুলীন হতে গেলে তার কতটা আকার বা আয়তন লাগবে সেই সম্পর্কে কিন্তু কোথাও উল্লেখ নেই। সুতরাং এটা একটা ভ্রান্ত ধারণা। মাথায় রাখবে যে কুলীন গ্রহ তাদেরকেই বলবো তাদের অরবিটে বা কক্ষপথে যদি কোনো বহির্জাগতিক বস্তু এসে উপস্থিত হয়, যদি তাদেরকে সে অপসারণ করানোর সে ক্ষমতা সেই গ্রহের থাকে, তাহলে সেই গ্রহকে বলবো কুলীন গ্রহ, আর যদি না থাকে তাহলে তাদেরকে বলবো বামন গ্রহ। আচ্ছা, এই পার্টটা মুচ্ছি, তাহলে এই জিনিসটা বুঝতে তোমাদের আরো সুবিধা হবে। আচ্ছা, বামন গ্রহ শুধুমাত্র রাখবে প্লুটো, হ্যাঁ, হাউমেয়া, মাকিমাকি, জোনা, এগুলো হচ্ছে কিন্তু বামন গ্রহ। আচ্ছা, এখান থেকে আসে যে প্লুটোকে কত সালে বামন গ্রহের তকমা দেওয়া হয়েছে, মাথায় রাখবে 2006 সালে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, এই একটা সংস্থা যেটা কি বিভিন্ন গ্রহ নিয়ে কিন্তু তারা কাজকর্ম করে। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, এরা 2006 সালে কিন্তু প্লুটোকে কিন্তু বামন গ্রহের দলে ফেলে দিয়েছে। আচ্ছা, এই ধরো সূর্যর পর যে বিভিন্ন গ্রহগুলো রয়েছে, আমাদের 8টি গ্রহ রয়েছে। এখানে তোমার বলতে পারে যে অবস্থান অনুযায়ী তোমরা গ্রহগুলোর অবস্থান অনুযায়ী তোমরা চিহ্নিত করো, তো যে 4টে অপশন দিয়ে দিল, এগুলো সব উল্টোপাল্টা করে দিল। বা দিতে পারে তারা কোন গ্রহগুলি সব থেকে বড়, কোন গ্রহগুলি ছোট, সেগুলো তোমরা লেখো তো। আচ্ছা, মোট আমার 8টা গ্রহ করব। বুধ প্রথমে আছে, সর্বপ্রথম কক্ষপথে আছে বুধ, তারপরে আছে কি শুক্র, তারপরে আছে পৃথিবী, তারপরে আছে বুধ শুক্র পৃথিবী, তারপরে কে আছে
মঙ্গল আছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল। আচ্ছা, তারপরে কক্ষপথে বৃহস্পতি, বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি, তারপরে আছে শনি, তারপরে আছে ইউরেনাস, তারপরে আছে নেপচুন। এই গ্রহগুলো কিন্তু এগুলো অবস্থান অনুযায়ী। যদি বলা যায় যে অবস্থান অনুযায়ী চতুর্থ নম্বর কক্ষপথে কোন গ্রহ আছে, তাহলে আমরা দেখবো 1 2 3 4, চতুর্থ নম্বর কক্ষপথে মঙ্গল আছে। যদি বলা হয় অষ্টম কক্ষপথে কোন গ্রহ রয়েছে, তখন বলো নেপচুন রয়েছে। এগুলো অবস্থান অনুযায়ী দিতে পারে, বা তাদের বলতে পারে যে আকার অনুযায়ী সাজাও, তো আকার অনুযায়ী অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তাহলে আকার অনুযায়ী কিছু নয়, আকার বললে এই লাইনটাকে ফার্স্ট লিখে দেবো। তাহলে সর্বফার্স্ট আছে বৃহস্পতি, তারপরে আছে শনি, তারপরে আছে ইউরেনাস, তারপরে আছে নেপচুন। তাহলে দেখো চারটে আমরা পেয়ে গেলাম। আকারের দিক থেকে বড়োর দিক থেকে সবচেয়ে বড় বৃহস্পতি, তার থেকে একটু ছোট শনি, তার থেকে একটু ছোট ইউরেনাস, তার থেকে একটু ছোট নেপচুন। আচ্ছা, তারপরে কি নেপচুনের পর টোটালি এবার আমরা পৃথিবীকে বসিয়ে দেবো। পৃথিবীকে বসালাম। আচ্ছা, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলে? শুক্রকে বলে। তাহলে শুক্রকে বসিয়ে দিলাম, তারপর মঙ্গলকে বসাবো, তারপর সবচেয়ে ছোট বুধ। তাহলে যদি বলে অবস্থান অনুযায়ী গ্রহগুলো 8টা গ্রহ লেখো, তো তখন লিখবো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। এটা হলো অবস্থান অনুযায়ী। আকার আয়তন যদি বলা হয়, তাহলে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, তারপরে পৃথিবী, তারপরে হচ্ছে কি শুক্র, তারপরে মঙ্গল, তারপরে হচ্ছে বুধ। এগুলো হলো। আচ্ছা, এবার এগুলো একটু সম্পর্কে জেনে আর কিছু নয়। বুধ কি না, বুধ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কাছের গ্রহ, সূর্যের কাছের গ্রহ, এবং কি সবচেয়ে আকারের দিক থেকে দেখলাম সবচেয়ে শেষে পড়ছে, ক্ষুদ্রতম গ্রহ। কোনো প্রকার উপগ্রহ নেই। উপগ্রহ কি না, সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরছে তাদেরকে গ্রহ বলবো, আর গ্রহকে কেন্দ্র করে যারা আবার তার চারপাশে গ্রহের চারপাশে ঘুরে তাদেরকে বলে উপগ্রহ। সেরকম বুধেতে কিন্তু কোনো উপগ্রহ নেই। আচ্ছা, শুক্র কি? শুক্রকে আমরা মর্নিং স্টার বা ইভিনিং স্টার বলি। সন্ধ্যাবেলায় একটা তারা দেখা যায় এই সাইড দিকে, তো সেটা হচ্ছে সন্ধ্যা তারা, বা এরকম শুকতারা বা সন্ধ্যা তারা। কিন্তু কোন গ্রহকে আমরা দেখতে পাই? শুক্র গ্রহকে। যমজ গ্রহ এইমাত্র বললাম। কেন যমজ গ্রহ শুক্রকে বলা হয়? কারণ আকার আয়তন ভর, হ্যাঁ, তুমি যাই দেখো না কেন প্রায় একবারে পৃথিবীর সাথে সিমিলারিটি রয়েছে, তাই শুক্রকে বলা হয় যমজ গ্রহ। শুক্রকে অবগুণ্ঠনকারী গ্রহ কেন বলা হয় না, শুক্র গ্রহের চারপাশে একটা মেঘের আস্তরণ, হলুদ রঙের মেঘের আস্তরণ পড়ে থাকে, যার জন্য শুক্রকে হলুদ বর্ণের দেখায়, বা ওইটা কি বলা হয়? অবগুণ্ঠনকারী গ্রহ বলা হয়। আচ্ছা, শুক্র গ্রহ এমন একটা প্রায় আবর্তন ও পরিক্রমণকাল, মানে শুক্র এক পাক ঘুরতেও যে সময়টা লাগে, বা পৃথিবী সূর্যের চারিদিকেও এক পাক ঘুরতে যে সময়টা লাগে, প্রায় তার কিন্তু সমান লাগে। উষ্ণতম গ্রহ, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসছে, দেখো বুধ তো সবচেয়ে সূর্যের কাছে আছে, তাহলে বুধ সবচেয়ে বেশি উষ্ণ হটেস্ট প্ল্যানেট হওয়ার কথা, কিন্তু বুধ না হয়ে কেন শুক্র হচ্ছে? কারণ আমরা জানি যে শুক্র গ্রহে 96.5% কিন্তু কার্বন ডাই অক্সাইড রয়েছে। আর আমরা জানি গ্রিন হাউস গ্যাসের প্রধান উৎস কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে যেহেতু এই গ্রহটার মধ্যে 96.5% কার্বন ডাই অক্সাইড রয়েছে, সুতরাং এইটাই সবচেয়ে বেশি উষ্ণতম গ্রহ। তাই এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বুধ সবচেয়ে সূর্যের কাছের গ্রহ হওয়া সত্ত্বেও কেন শুক্র গ্রহের বেশি উষ্ণতা? কারণ আনসার হবে কি, সেখানে শুক্র গ্রহে 96.5% কিন্তু কার্বন ডাই অক্সাইড রয়েছে। আচ্ছা, আবর্তনের দিক থেকে ধীরতম, মানে কি? আবর্তন নিজের অক্ষের চারিদিকে খুব ধীরে ধীরে ঘোরে, সূর্যের চারিদিকে নয় কিন্তু। আবর্তন মানে নিজ অক্ষের চারিদিকে ঘুরবে, পরিক্রমা মানে সূর্যের চারিদিকে ঘুরবে। আবর্তন মানে ধীরে নিজের অক্ষের চারিদিকে বায়ুমেঘগুলো খুব হালকা হালকা করে স্পিডে ঘুরবে। আচ্ছা, সমস্ত গ্রহগুলো আমরা জানি, সমস্ত গ্রহগুলো কি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু শুক্র গ্রহ আর ইউরেনাস গ্রহ শুধুমাত্র পূর্ব থেকে পশ্চিমে ঘোরে। এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, যে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে দুটো গ্রহের নাম বলো তো, শুক্র আর ইউরেনাস। আচ্ছা, শুক্রর কোনো উপগ্রহ নেই, দিন ও রাত্রির তাপমাত্রা প্রায় সমান, অর্থাৎ দিনের বেলাতেও যারা তাপমাত্রা হবে, রাত্রিবেলাতেও তাপমাত্রা কিন্তু সমান হবে। আচ্ছা, মঙ্গল, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, যে এর দুটি উপগ্রহ, এরও কিন্তু উপগ্রহ নেই, এরও উপগ্রহ নেই, শুধুমাত্র মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে, যেটা ফোবোস বা ডিমোস। এখানে মারাত্মক ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসেছে যে ফোবোস এবং ডিমোস উপগ্রহ দুটি কোন গ্রহের, সেটা আনসার হয়ে যাবে মঙ্গল। আচ্ছা, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ, তাহলে শুক্রকে বলা হয় কি হলুদ গ্রহ, কারণ অবগুণ্ঠনকারী হলুদ রঙের একটা মেঘের আস্তরণ পড়ে যায় গ্রহটার চারপাশে, তাই একে বলা হয় হলুদ গ্রহ। আর মঙ্গলকে লাল গ্রহ কেন না, আয়রন রেডক্সাইডের পরিমাণটা কিন্তু, আয়রনের পরিমাণ এই মঙ্গল গ্রহে সব থেকে বেশি আছে। আচ্ছা, আইস ক্যাপ মানে কি? বরফের চাদর, মানে তার পৃথিবী মানে ওই গ্রহটার ওপরে পুরো বরফের আচ্ছাদন রয়েছে। যেমন এরকম আইস ক্যাপ রয়েছে দুটি গ্রহের, একটা হচ্ছে কি মঙ্গলের, আর পৃথিবীরও আইস ক্যাপ রয়েছে এবং মঙ্গলেরও আইস ক্যাপ রয়েছে। মম কি না, মার্স,
মঙ্গলের ইংরাজি টার্ম হচ্ছে মার্স। মার্স অরবিটার মিশন যেটা পাঠিয়েছিল 2013 সালে 5ই নভেম্বর, হ্যাঁ, ইসরো থেকে পাঠানো হয়েছিল। শুধুমাত্র এখান থেকে ফুল ফর্মটা করবে যে এম এর ফুল ফর্ম কি মমের, না এম ফর মার্স, ও ফর অরবিটার, অরবিটার মানে হচ্ছে কক্ষপথ, আর এম ফর হচ্ছে মিশন। আচ্ছা, দিন ও রাত্রির দৈর্ঘ্য প্রায় সমান। দেখো আমাদের পৃথিবীর এক পাক ঘুরতে বা আবর্তন করতে অর্থাৎ দিন ও রাত্রি হয় কত, 24 ঘন্টায়। শুক্র কিন্তু মঙ্গলেরও কিন্তু দিন রাত্রি হয় 24.3 ঘন্টাতে। মানে কি পৃথিবীর দিন রাত্রির দৈর্ঘ্য যা, মঙ্গল গ্রহেরও কিন্তু দিন রাত্রির দৈর্ঘ্যটা প্রায় সমান, কারণ 24 ঘন্টায় আমাদের দিন রাত্রি হয়ে যায়, এর হয় 24.3 ঘন্টায়। আচ্ছা, মঙ্গল গ্রহের একটা উচ্চতম শৃঙ্গ রয়েছে অলিম্পাস মন্স, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা, বৃহস্পতি কি সবচেয়ে, যেখানে পড়েছি বৃহস্পতি সবচেয়ে আকারের দিক থেকে সবচেয়ে বড় ছিল, তাহলে আকারের দিক থেকে বড়, আর এত বড় যেকে দৈত্য গ্রহ বলা হয়, একবারে খুব বড়। আচ্ছা, বৃহত্তম উপগ্রহ কি, গ্যানিমিড। দেখো এর শুক্র কোনো উপগ্রহ নেই, বুধের কোনো উপগ্রহ নেই, মঙ্গলের 2টি উপগ্রহ রয়েছে, বৃহস্পতিরও অনেকগুলি উপগ্রহ রয়েছে, কয়টি রয়েছে আমার জানার প্রয়োজন নেই। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে বড় উপগ্রহ বৃহস্পতির যেটা গ্যানিমিড, পুরো সৌর জগতের যতগুলো উপগ্রহ রয়েছে তার থেকে সবচেয়ে বড়। মানে সৌরজগতের যত উপগ্রহ রয়েছে, মানে উপগ্রহ কি গ্রহের চারপাশে যারা ঘোরে, তাহলে প্রতিটা গ্রহের উপগ্রহ নেই, কিন্তু যাদের যাদের রয়েছে জটাকর রয়েছে, সবার থেকে বড় কিন্তু গ্যানিমিড। তাহলে সৌরজগতের বড় সবচেয়ে বৃহত্তম উপগ্রহ যদি বলে তখন আনসার হয়ে যাবে গ্যানিমিড। আচ্ছা, মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, হ্যাঁ, রেড স্পট দেখা যায়, দ্রুততম আবর্তনকারী, মানে খুব স্পিডে আবর্তন করে। আমরা এইমাত্র দেখলাম যে সবচেয়ে ধীরে আবর্তন করে কে, শুক্র, আর যদি বলে খুব স্পিডে আবর্তন করে যায় সেটা হয়ে যাবে বৃহস্পতি। আচ্ছা, শনির ঘনত্ব সর্বনিম্ন, আর পৃথিবীর ঘনত্ব কিন্তু সর্বোচ্চ 5.5। বৃহত্তম উপগ্রহ টাইটান। দেখো শনির যতগুলো উপগ্রহ রয়েছে, হ্যাঁ, শনিতে সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে, কিন্তু যতগুলো উপগ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় টাইটান। আর বৃহস্পতি কি না, গ্যানিমিড হচ্ছে যতগুলো বৃহস্পতি উপগ্রহ তার মধ্যে তো বড় অবশ্যই, সবারই থেকে বড় হলো। তাহলে গ্যানিমিড হচ্ছে সমগ্র সৌরজগতের বড় উপগ্রহ গ্যানিমিড। আর যদি টাইটান বলে সে সমগ্র সৌরজগতের নয়, শনির যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় কিন্তু টাইটান উপগ্রহটি সবচেয়ে বড়। আচ্ছা, ইউরেনাস কি পৃথিবীর থেকে 4 গুণ বড়। আচ্ছা, সবুজ বর্ণের কেন, না এই গ্রহেতে সবচেয়ে বেশি মিথেন রয়েছে, বা মিথেনের প্রভাবের জন্য কিন্তু সবুজ বর্ণের হয়ে থাকে ইউরেনাস গ্রহটি। আবিষ্কারককে উইলিয়াম হার্শেল 1781 সালে ইউরেনাস গ্রহ আবিষ্কার করেন। প্রথম টেলিস্কোপ পর্যবেক্ষণ, মানে এই টেলিস্কোপের দ্বারাই সর্বপ্রথম এই ইউরেনাস গ্রহটা কিন্তু আবিষ্কার করা হয়েছিল। আমি একই বলেছি, শুক্র গ্রহ এবং ইউরেনাস গ্রহ শুধুমাত্র পূর্ব থেকে পশ্চিম আবর্তন করে, বাকি সমস্ত গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। আর নেপচুনটি ইউরেনাসের যমজ গ্রহ বলা হয়ে থাকে। আচ্ছা, এখান থেকে কি বললাম, এই যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এগুলো ভেতরের দিকে বলে এদেরকে বলা হয় অন্তস্থ গ্রহ, আর বাইরের এই চারটাকে বলা হয় বহিস্থ গ্রহ। যেখানে ছিল এটা বলতে ভুলে গেছিলাম। তাহলে বুধ শুক্র পৃথিবী মঙ্গল এটা হচ্ছে অন্তস্থ গ্রহ, আর বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এটা হচ্ছে বহিস্থ গ্রহ। তাহলে যদি বলা হয় অন্তস্থ গ্রহের মধ্যে যমজ গ্রহ কোনটা, তাহলে দেখতে পাচ্ছি পৃথিবী আর শুক্র অন্তস্থ গ্রহের মধ্যে যমজ গ্রহ। আর যদি বহিস্থ গ্রহের মধ্যে যমজ গ্রহ কোনটা, তখন কিন্তু ইউরেনাস নেপচুন। যমজ গ্রহ মানেই যে ইউরেনাস নেপচুন হবে তার কোনো মানে নেই, প্রশ্ন ভালো করে পড়তে হবে। যদি বলে অন্তস্থ গ্রহের মধ্যে যমজ গ্রহ কোনটি, তখন ইউরেনাস নেপচুনের যদি অপশন থাকে এটা কিন্তু আনসার হবে না, কারণ ওটা বহিস্থ গ্রহের মধ্যে পড়ছে। অন্তস্থ গ্রহ যদি যখনই বলে দেবে তখন আমার কিন্তু পৃথিবী আর শুক্রর মধ্যে আনসার হবে। কেমন? আচ্ছা, এইটুকুই করো। আর পৃথিবীটা আর চাঁদ সম্পর্কে বাকি থাকছে এর পরের দিন চন্দ্রযান বা বিভিন্ন যে মিশনগুলো হয়েছে, চন্দ্রযান বা আদিত্য এই সমস্ত, আর পৃথিবী সম্পর্কে বিভিন্ন আরও যেগুলো রয়েছে। আমি চাইছিলাম ধর পৃথিবী যদি এভাবেই হয়ে যেত তাহলে ওই 4 থেকে 5টা সেন্টেন্সের মধ্যে হয়তো পৃথিবীটা পুরো কভার হতো না। আমি চাইছি কি বিভিন্ন অক্ষরেখা দাগিমা রেখাটা যেহেতু হচ্ছে বেসিক থেকে শুরু হচ্ছে, অক্ষরেখা দাগিমা রেখা বেশি ডিপে যাওয়া হবে না, যেটুকু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার প্রয়োজন আমি ততটুকুই তোমাদেরকে বলবো, যাতে বিষয়গুলো তোমাদের একটা বিষয়ের সাথে একটা বিষয় রিলেট করতে সুবিধা হয়। তার জন্য বলছি, কারণ ধরো পৃথিবী যদি আমরা ভালো করে না পড়ি তাহলে পৃথিবীর আমরা অক্ষরেখা থেকে বিভিন্ন অঞ্চলগুলো বুঝতে পারি যে নিরক্ষরেখা এখানে কোন কোন ডিপোজিশনগুলো বেশি হবে, হ্যাঁ, বা অর্থাৎ মিনারেলসের, এইগুলোর থেকে কিন্তু একটা ধারণা পাওয়া যাবে। তাই আমি বলছি ধীরে ধীরে আমার সাথে চলো, চাপের কোনো বিষয় নেই, আরামসে তোমরা জিকে তো স্ট্রং হয়েই যাবে। আজ তাহলে এটুকুই। তোমরা এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে বেশি বেশি করে, নিজেরাও সাবস্ক্রাইব করে, দরকার হলে এগুলো আমি পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর যদি তাও সমস্যা হয়
তো তোমরা কিন্তু নোট ডাউন করে নিতে পারো। বেস্ট অফ লাক।